আজকে যেটা তাহলে পড়াবো সেটা হচ্ছে যে তড়িৎ। তো তড়িৎটা সবারই আছে, বেশ তড়িৎটা বোঝানোর জন্য একটা সার্কিটই করে নিয়ে আসছি। যেখানে প্রথম এখানে আছে একটা ব্যাটারি, তারপরে কি আছে ইলেকট্রিক তার আছে, একটা সুইচ আছে আর একটা ছোট্ট লাইট আছে, ঠিক আছে। তো এখানে তড়িৎটা আসছে কোথা থেকে? এই যে ব্যাটারি থেকে তড়িৎ আসছে, দিয়ে তারের মাধ্যমে যাচ্ছে নাকি। তো এখানে এখন লাইটটা কেন জ্বলছে না? কারণ অফ আছে, সুইচটা কি আছে অফ আছে, তাই জন্য এই ব্যাটারি থেকে তড়িৎ তারের মধ্যে দিয়ে যেতে পারছে না এবং আলোটাও তাই জন্য এখনো জ্বলছে না। এবারে আমি সুইচ যদি অন করি তাহলে কি হবে? সুইচ যদি অন করলে কি হবে? এই ব্যাটারি থেকে তড়িৎটা মানে তড়িৎ উৎস যেখান থেকে তড়িৎটা আসছে, কোথা থেকে তড়িৎ আসছে? এখানে ব্যাটারি থেকে। তাহলে তড়িৎ যাচ্ছে তারের মধ্যে দিয়ে দিয়ে সরাসরি, তার ফলে কি জ্বলছে? লাইটটা জ্বলছে। যদি আবার বন্ধ করে দিই লাইটটা আবার কি হয়ে যাচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে তড়িৎ হচ্ছে কি? তড়িৎ যেরকম আমরা তাপ পড়েছিলাম, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তারপরে আলো যখন পড়েছিলাম তখন আলো কি ছিল? এক প্রকার শক্তি। সেম তড়িৎও হচ্ছে এক প্রকার শক্তি, যেটা অন্য একটা শক্তিতে রূপান্তরিত হয়, দিয়ে কাজ করে। এখানে যেমন এই ব্যাটারি থেকে তড়িৎ আসছে, এই তড়িৎ শক্তিটা কিসে রূপান্তরিত হচ্ছে? কি জ্বলছে এখানে? কি জ্বলছে? তাহলে তড়িৎ শক্তিটা কি শক্তিতে রূপান্তরিত হচ্ছে? আলোক শক্তিতে। তড়িৎ শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে? আলোক শক্তি। তার ফলে কি জ্বলছে? আলো জ্বলছে। এখানে যদি আমি একটা চুম্বক ব্যবহার করতাম, তোদের চুম্বক চ্যাপ্টারে ছিল যে তড়িতের সাহায্যে একটা চৌম্বক পদার্থকে কিছু ক্ষণের জন্য কিসে পরিণত করা হয়? একটা চুম্বকে। সেটাকে কি চুম্বক বলা হয়? সেটাকে তড়িৎ চুম্বক। তাহলে এখানে যখন চুম্বক ব্যবহার করা হবে তখন এই তড়িৎ শক্তিটা কি শক্তিতে পরিণত হবে? চুম্বক শক্তিতে। তাহলে এখানে যেহেতু আলো ব্যবহার করা হচ্ছে তাই জন্য এই তড়িৎ শক্তিটা এখন কি শক্তিতে পরিণত হচ্ছে? আলোক শক্তিতে, তাই জন্য আলোটা জ্বলছে। আবার যখন চুম্বক ব্যবহার করবো, এই আলোর পরিবর্তে যদি একটা চুম্বক ব্যবহার করতাম তাহলে কি হতো? সেই তড়িৎ শক্তিটা কিসে পরিণত হতো? চুম্বক শক্তিতে। তার ফলে চুম্বকটা কাজ করতো। তাহলে তড়িৎ হচ্ছে এক বিশেষ প্রকার শক্তি, যেটা অন্য একটা শক্তিতে কি হয়? রূপান্তরিত হয়, দিয়ে কাজ করে, ঠিক আছে। তাহলে এইখানে কি শক্তিতে রূপান্তরিত হচ্ছে? তড়িৎ শক্তিটা কি শক্তিতে রূপান্তরিত হচ্ছে? আলোক শক্তিতে। আলোক শক্তি রূপান্তরিত হয়ে কি করছে? আলোটা লাইটটা জ্বলছে। বেশ, তাহলে লাইটটা এখানে, তাহলে এই লাইটই তো পড়া যেতে পারে। এই যে অন্ধকার করলাম কিছুক্ষণ আগে ঘরটা, তো এই ঘর অন্ধকার করলে আমরা কি ব্যবহার করি? এখন হয় চার্জার ব্যবহার করি, আবার অনেকের বাড়িতে ইনভার্টার আছে, আবার আগেকার দিনে আমরা টর্চ ব্যবহার করি। তো টর্চের ভেতরে যদি টর্চটা ভালো করে দেখি, ছোট্ট একটা বাল্ব থাকে, আগেকার দিনে হারিকেন ছিল, কিন্তু টর্চের ভেতরে যদি লক্ষ্য করি একটা ছোট্ট কি থাকে? বাল্ব থাকবে। আচ্ছা, টর্চটা কি জন্য জ্বলে? টর্চটার মধ্যে কি প্রয়োগ করা হয় তাই জন্য জ্বলে? কি থেকে আসে? তড়িৎটা কি থেকে আসছে? কি প্রয়োগ করা হয়? ব্যাটারি। টর্চের মধ্যে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়, তিনটে ব্যবহার করা হয়, ঠিক আছে, তিনটে বা দুটো। তাহলে এক একটা ব্যাটারিকে বলা হচ্ছে ড্রাই সেল বা নির্জল কোষ। নির্জল কোষ বা নির্জল কোষ বা ইংরেজিতে বলা হয় ড্রাই সেল, DRYCELL। নির্জল কোষ বা ড্রাই সেল, নির্জল কোষ বা ড্রাই সেল, নির্জল কোষ বা ড্রাই সেল। আর চলতি ভাষায় একে বলা হয় সেল। মানে কাপড়ের সেল নয়, কাপড়ের সেল 50 টাকা সেগুলো নয়, ঠিক আছে। তাহলে এই যে এক একটা ব্যাটারিকে কি বলা হয়? নির্জল কোষ বা ড্রাই সেল। আর চলতি ভাষায় কি নামে ডাকা হয়? সেল। তাহলে কটা নাম? তিনটে নাম, নির্জল কোষ, ড্রাই সেল অথবা সেল, ঠিক আছে। বেশ, এই অনেক কটা সেল দিয়ে তৈরি হয়, কি? ব্যাটারি। দেখ, তাহলে আমি এখানে ছোট ব্যাটারি প্রয়োগ করেছি, এগুলো টর্চের জন্য নয়। তাহলে এই এক একটা ব্যাটারিকে বলা হচ্ছে কি? এক একটা ব্যাটারিকে কি বলা হয়? সেল। আর এরকম দুটো তিনটে ব্যাটারি যুক্ত করে দিলে অনেকগুলি সেল নিয়ে কি তৈরি হবে? তো পরীক্ষায় শর্ট কোশ্চেন আছে যে অনেকগুলি সেল নিয়ে কি তৈরি হয়, তখন কি তৈরি হয়? ব্যাটারি। আচ্ছা, এই ব্যাটারিটা যদি ভাঙি, এই ব্যাটারিতে ভাঙলে কোনোদিন ভেঙেছিস? এই ব্যাটারি যদি ভাঙা হয় একটা কালো রঙের রাসায়নিক পদার্থ পাওয়া যাবে, কালো রঙের রাসায়নিক পদার্থ, ঠিক এরকম কালো রঙের রাসায়নিক পদার্থ পাওয়া যাবে, ঠিক আছে। এই ব্যাটারির ভেতর যে রাসায়নিক পদার্থগুলো আছে
সেটা যদি কাজ করে তাহলে সেখান থেকে রাসায়নিক শক্তিটা কি শক্তি রূপান্তরিত হবে? বিদ্যুৎ অথবা তড়িৎ শক্তি। তাহলে রাসায়নিক শক্তি কি করতে হলো? রাসায়নিক শক্তিটা এলো কোথা থেকে? কারণ এর ভেতরে কি আছে? রাসায়নিক পদার্থ। রাসায়নিক কি আছে? যদি ভাঙা হয় তাহলে কালো কালো রাসায়নিক পদার্থ পাওয়া যাবে। তোরা ভেঙে দেখবি একটা। তাহলে রাসায়নিক পদার্থ যদি ব্যবহার করা হয় তাহলে রাসায়নিক শক্তি কি শক্তি রূপান্তরিত হচ্ছে? বিদ্যুৎ বা তড়িৎ শক্তি। আর এই বিদ্যুৎ বা তড়িৎ শক্তির ফলেই টর্চের লাইটটা কি হচ্ছে? জ্বলছে। ঠিক আছে, তাহলে এই যে রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে কি হচ্ছে? রাসায়নিক শক্তি কি শক্তিতে? বিদ্যুৎ শক্তি দিয়ে সঙ্গে সঙ্গে টর্চের লাইটটা জ্বলে উঠছে। তাহলে এই ধরনের সেলকে বলা হবে প্রাইমারি সেল। প্রাইমারি সেল। তাহলে এই যে রাসায়নিক পদার্থ যদি ব্যবহার করা হয় তাহলে সেখান থেকে রাসায়নিক শক্তিতে কি শক্তি রূপান্তর হচ্ছে? তড়িৎ অথবা বিদ্যুৎ। এই ধরনের সেলকে কি বলা হবে? প্রাইমারি সেল, অথবা এর ইংরেজিতে একটা নাম আছে, কি লেখা আছে? ডিসপোজেবল সেল। ঠিক আছে, তাহলে আমি প্রথম যেটা বললাম, এক একটা এই যে ব্যাটারিকে একে বলা হচ্ছে সেল। অনেকগুলি সেল একত্রে নিয়ে কি তৈরি হয়? ব্যাটারি। আর এই ব্যাটারির ভেতরে কি আছে? রাসায়নিক পদার্থ। ব্যাটারির ভেতরে কি আছে? রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থ যদি ব্যবহার করা হয় তাহলে রাসায়নিক শক্তি কি শক্তি রূপান্তরিত হয়? বিদ্যুৎ শক্তি। এর ফলে টর্চের লাইটটা কি ওঠে? জ্বলে ওঠে। আর এই ধরনের সেলকে বলা হয় কি সেল? প্রাইমারি সেল অথবা ডিসপোজেবল সেল। তাহলে এখানে আমি লেখা আছে টর্চের ভেতর আমরা যে ব্যাটারি বলে জানো তা হচ্ছে আসলে ড্রাই সেল অথবা নির্জল কোষ। চলতি ভাষায় একে কি বলা হয়? শুধু সেল। একাধিক সেলের সমবায়ে কি তৈরি হয়? ব্যাটারি। আর টর্চের সেলের ভেতর থেকে কি পদার্থ? কালো রঙের রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে রাসায়নিক শক্তি কি শক্তি রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি কি শক্তিতে রূপান্তরিত হয়? বিদ্যুৎ শক্তি। এই ধরনের সেলকে বলা হয় প্রাইমারি সেল, বা ইংরেজিতে কি বলা হয়? ডিসপোজেবল সেল। আর ইলেকট্রনিক যে হাত ঘড়ি আছে সেখানে যে সেলগুলো হয়, যে ব্যাটারিগুলো ছোট্ট পাড়া এরকম বোতামের মতো, এই যে জামার যে বোতাম আছে সেরকম দেখতে, তাই জন্য একে বলা হচ্ছে বোতামের মতো দেখতে, তাই জন্য একে বলা হচ্ছে কি সেল? বোতাম সেল। এই ঘড়ির মধ্যে, হাত ঘড়ির মধ্যে যে ব্যাটারিগুলো থাকে সেগুলো কি এগুলো থাকে? সেগুলো ছোট্ট বোতামের মতো দেখতে। তাহলে সেই সেলগুলোর নাম কি? তাহলে হাত ঘড়ির মধ্যে যে ব্যাটারিগুলো থাকে সেগুলোকে নাম কি বলা হয়? বোতাম সেল। আর এই বড় বড় যে সমস্ত গাড়ি আছে, টোটো বা বড় বড় গাড়িতে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় সেগুলো একসঙ্গে অনেক বড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়। তার মধ্যে কটা সেল থাকে? 6টা বা তার বেশি। তাহলে একটা জানলাম যে এই ব্যাটারি, এই যে ছোট্ট টর্চের ব্যাটারির মধ্যে যে সেলটা থাকে তাকে বলা হচ্ছে প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল। হাত ঘড়ির মধ্যে যে সেলটা থাকে তাকে বলা হচ্ছে কি সেল? বোতাম সেল। এবারে বড় বড় শক্তিশালী টোটো, তার মধ্যে যে থাকে কটা সেল থাকে? 6টা বা তার বেশি। এই ধরনের সেলকে কি বলা হচ্ছে? সেকেন্ডারি সেল। তাহলে এগুলো হচ্ছে বোতাম সেল, নিশ্চয়ই এবার মনে পড়ছে। হ্যাঁ, তো রেজার লাইট বা হাত ঘড়ি, তো এই ঘড়িটা যেমন এরকম বোতাম সেল আছে, বোতাম সেল। আর এগুলো হচ্ছে টোটোর ব্যাটারি, বড় বড় টোটোর একসঙ্গে 6 বা তার বেশি সেল থাকে, যেটাকে কি সেল বলা হয়? সেকেন্ডারি সেল। তাহলে এই যে ব্যাটারি, এই টর্চের যে টর্চের ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। এই ধরনের সেলকে কি সেল বলা হয় বললাম? প্রথম সেলটার নাম কি ছিল? প্রথম সেলটার নাম প্রাইমারি সেল, বা ইংরেজিতে ডিসপোজেবল। আর যে এই হাত ঘড়ির মধ্যে সেটার নাম কি হলো? আর বড় বড় টোটোর ব্যাটারির মধ্যে সেকেন্ডারি সেল। এখনকার দিনে যে ইয়েগুলো ব্যবহার করে, যে এইরকম এই লাইটগুলোর নাম হচ্ছে কি লাইট? CFL। সি ডুম আজ থেকে 10 বছর আগেকার জিনিস ছিল, CFL। আর এর আগে যে লাইটটা ছিল সেটা হচ্ছে সেই জেলাপির মতো, সেই গোল গোল পাকানো, জেলাপির মতো গোল গোল পাকানো, দেখেছিস কিনা মনে হয়? জেলাপির মতো দেখতে এরকম সাদা রঙের, সেটাকে নাম হতো LED। আর এর আগেও যে লাইটটা ছিল, এর আগে তাহলে এখন যেটা চলছে সেটা হচ্ছে CFL। এর আগের ইয়েতে যেটা লাইটটা ছিল সেটা হচ্ছে জেলাপির মতো দেখতে, যার নাম হচ্ছে LED। আর তার আগেও যে লাইটটা গ্রাম্য পরিবেশে ছিল ডুম, সে বড় বড় ডুম, সে বিশাল এরকম লাইট এমিটিং ডায়োড আছে, ঠিক এরকম মনে পড়ছে স্মৃতিগুলো? কোনটা? এগুলো CFL। CFL। তো এইটা, হ্যাঁ, এইটা হচ্ছে ডুম। ঠিক আছে, তো এই দেখ এইটা হচ্ছে এদিকে। আচ্ছা, এটা হচ্ছে যে ডুম বলা হয়, বা যখন টর্চ গুলো, আগেকার দিনের টর্চের ভেতরে এখন ছোট ছোট লাইট গুলো থাকে। ঠিক আছে, দেখ এই লাইটটার, এই ডুমের ভেতরে দুটো বড় একটা দণ্ড আছে। ঠিক আছে, এই দণ্ডের মধ্যে একটা সরু একটা সোনালী রঙের তার দেখতে পাচ্ছিস? তাহলে এই দণ্ড দুটোর মধ্যে একটা হচ্ছে যে পজিটিভ, কথা নয়, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে প্লাস
আর একটা হচ্ছে মাইনাস। তাহলে এই যে ডুম, এই ডুমের মধ্যে দুটো দণ্ড আছে, একটা হচ্ছে প্লাস দণ্ড আর একটা মাইনাস দণ্ড। এই দুটো দণ্ডের মাঝখানে একটা সরু সুতোর মতো একটা তার আছে, যে তারটার নাম কি রঙের দেখতে পাচ্ছি, এটা হলুদ রঙের, যেটার নাম কি, কি নাম, ফিলামেন্ট। তাহলে দেখ কি লেখা আছে, দেখ টর্চের সুইচ অন করলে বাল্বের ভেতরে যে অংশটা জ্বলে ওঠে তার নাম কি। তাহলে কোনটা জ্বলে উঠবে বলতো এখানে, মনোযোগ এইদিকে, কোনটা জ্বলে উঠবে, এই দড়ির মতো সোনালী রঙের অংশটা কি উঠবে, জ্বলে উঠবে। ঠিক আছে, তাহলে এই দুটো দণ্ডকে একটা হচ্ছে প্লাস আর একটা কি, একটা প্লাস আর একটা মাইনাস, এই নিচে লেখা থাকে, একটা প্লাস একটা মাইনাস লেখা থাকে, এখানে দেখা যাচ্ছে না কিন্তু উল্টো পিঠে লেখা আছে। ওই তার দুটোর একটা সেলের ধনাত্মক প্রান্ত মানে প্লাস, আর আরেকটা হচ্ছে কি প্রান্ত, ঋণাত্মক প্রান্ত। তাহলে এর একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে, এই দুটো প্রান্তের মাঝখানে কি আছে, ফিলামেন্ট। ঠিক আছে, এই যখন ডুমটা জ্বলে ওঠে তখন কোনটা জ্বলে ওঠে বলতো, এই ফিলামেন্টটা জ্বলে ওঠে। এই ফিলামেন্টটা কিছু ধাতু দিয়ে তৈরি হয়, কি কি ধাতু, দেখ এই ফিলামেন্টটা সংকর ধাতু দিয়ে তৈরি হয়, কথা নয়, সংকর ধাতু। সংকর ধাতু মানে যখন একসঙ্গে দুইয়ের বেশি ধাতু যুক্ত থাকবে তখন তাকে বলা হবে সংকর ধাতু। একসঙ্গে দুইয়ের বেশি ধাতু পরস্পর যখন যুক্ত থাকবে তখন তাকে বলা হবে সংকর ধাতু। তো এই ফিলামেন্টটা সংকর ধাতু দিয়ে তৈরি হয়। কি কি সংকর ধাতু দেখ, তাহলে তিনটে, এখানে কটা ধাতু আছে, টাংস্টেন, ম্যাঙ্গানিজ আর কি লোহা। তাহলে একসঙ্গে কত ধাতু আছে, আমি বললাম দুইয়ের বেশি ধাতু হলে তাকে কি ধাতু বলা হবে, এখানে কটা ধাতু আছে, তিনটে, তাহলে এটা কি ধাতু বলা হবে। তাহলে একসঙ্গে যখন দুইয়ের বেশি ধাতু থাকবে, এইদিকে মনোযোগ, একসঙ্গে যখন দুইয়ের বেশি ধাতু থাকবে তখন তাকে বলা হবে কি ধাতু, সংকর ধাতু। তো এই সংকর ধাতুটার নাম কি, সংকর ধাতুটার নাম হচ্ছে যে উলফ্রেমাইড। দেখ এই বৈদ্যুতিক বাতির যে ফিলামেন্টটা আছে সেই ফিলামেন্টটা তিনটে সংকর ধাতু দিয়ে তৈরি। সংকর ধাতুগুলো কি কি, একটা টাংস্টেন, একটা ম্যাঙ্গানিজ আর একটা লোহা। যখন দুইয়ের বেশি ধাতু থাকবে তখন তাকে বলা হবে মনোযোগ। মনোযোগ, পড়াশোনা করতে গেলে মনোযোগটা আগে দরকার, মনোযোগ না হলে কিচ্ছু বুঝতে পারবে না, এক কান দিয়ে যাবে অন্য কান দিয়ে ফুস করে বেরিয়ে চলে যাবে, তাই জন্য মনোযোগটা এখানে রাখ। দেখ তাহলে এই সংকর ধাতুটা কি কি দিয়ে তৈরি, টাংস্টেন, ম্যাঙ্গানিজ আর কি লোহা। তাহলে দুইয়ের বেশি ধাতু থাকলে তাই কি ধাতু বলা হয়, সংকর ধাতু। এই সংকর ধাতুটার এক কথায় নাম কি, উলফ্রেমাইড, উলফ্রেমাইড। ঠিক আছে, বেশ। যেখান থেকে তড়িৎটা আসছে, আমাদের এই যে এখানে লাইট, ফ্যান বা এসি জ্বলছে, এসি, তারপর এখানে কম্পিউটার জ্বলছে, একে কোথা থেকে তড়িৎটা আসছে, সবারই দেখবি ঘরে একটা সুইচ বোর্ড থাকে, ঘরে সবারই বাড়িতে একটা সুইচ বোর্ড থাকে। ঠিক আছে, সেই সুইচ বোর্ড থেকে গোটা বাড়ির মধ্যে তড়িৎটা কি হয়, যাতায়াত করে। তাহলে যেখান থেকে তড়িৎটা কি হচ্ছে, যাতায়াত করছে, যেটাকে যেখান থেকে তড়িৎটা যাতায়াত করছে সেটাকে বলা হচ্ছে তড়িৎ বর্তনী বা কি, সার্কিট। তাহলে আমিও একটা এখানে সার্কিট তৈরি করেছি, যার মধ্যে ব্যাটারি আছে, তার আছে, সুইচ আছে, আবার কি আছে, এখানে একটা ছোট্ট লাইট আছে। আর তোরা দেখতে পাচ্ছিস কি জানি না, এখানে একটা ছোট্ট একটা জিনিস ব্যবহার করেছি, এইটা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে রেজিস্টার বা রোধ। এইখানে এইটা, এটা এবার তোরা এখন বলবি যে স্যার আমরা তো সব কটা জিনিসই জানি, ব্যাটারিও জানি, তারও জানি, সুইচও জানি, লাইটও কি হয় জানি, কিন্তু এই জিনিসটা আবার কি, রোধ বা রেজিস্টার জিনিসটা কি দেয়। রোধ বা রেজিস্টারের কাজ হচ্ছে কোনো একটা যন্ত্রের মধ্যে ভালো করে শোন, বুঝে যাবি, কোনো একটা যন্ত্রের মধ্যে তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া, দেখ এই ব্যাটারিটার ক্ষমতাটা অতিরিক্ত কিন্তু এই লাইটটার পাওয়ার খুবই অল্প। তোরা তাহলে এই ব্যাটারিটা যে তড়িৎটা দিচ্ছে এই লাইটটা সেটা সহ্য করতে এতটা পারবে না, এতটা তৈরি করতে পারবে না। আমরা অতিরিক্ত খেয়ে নিয়েছি, এরপরে যদি বলে আবার একটা ভোজ খা, তাহলে কি হবে, সেই দিন হয়তো খেয়ে নিবি লোভে, তারপরের দিন তোকে আর দেখতে হবে না। ঠিক আছে, তাই জন্য এই দেখ, তাহলে এই ব্যাটারিটার যে ক্ষমতা, যে পরিমাণ তড়িৎ দিচ্ছে সেটা এই লাইটটা নিতে পারছে না, তাই জন্য তড়িৎটা কি করতে হবে, এই যে শক্তি দিয়ে তড়িৎটা কি করতে হবে, কমাতে হবে না বাড়াতে হবে, কমাতে হবে। এই কমাবো কি করে, তার জন্য এই রোধটা ব্যবহার করছি। এই রোধের কাজ কি, তড়িৎ প্রবাহটাকে কি করে দেবে, কমিয়ে দেবে। তাহলে কোনো একটা সার্কিটের মধ্যে তড়িৎটাকে কমানো যার কাজ, সেই যন্ত্রটার নাম হচ্ছে রোধ। আমি যদি রোধটাকে তুলে নিই, যদি তারটাকে দুটো প্রান্তে যোগ করি, তাহলে লাইটটা কিছুক্ষণ পরে কি হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে। আমি অনেকবার 2-3বার লাইট দুটো দিয়ে দেখেছি, 2-3টে লাইট ফিউজ হয়ে গেছে। ঠিক আছে, তারপর আমি দেখলাম না, এখানে রোধ ব্যবহার করতে হবে, কারণ এই ব্যাটারিটার ক্ষমতা অতিরিক্ত। ছোট্ট পারা মানে এটা হচ্ছে যে হাতি, আর এটা হচ্ছে যে ছোট্ট পারা মশার মতো ব্যাপার তোরা যদি ভাবিস। ঠিক আছে, তাহলে এর যে ক্ষমতা সেটা এ নিতে পারবে না, তাই জন্য তড়িৎটাকে কি করতে হবে, কমাতে হবে। তাহলে তড়িৎ কমানো কার কাজ, নাম কি, রোধ বা ইংরেজিতে বলা হয়
রেজিস্টার, ঠিক আছে। তাহলে সার্কিট বানাতে এখানে ব্যাটারি লেগেছে, তার লেগেছে, সুইচ লেগেছে, এখানে লাইট আছে, আর ছোট্ট করে কি আছে, রোদ, ঠিক আছে। তাহলে এখন পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে যে সার্কিট কি? দেখ সার্কিট বলছে যে পরিবাহীর সঙ্গে যুক্ত, পরিবাহী মানে যার মধ্যে দিয়ে যে সমস্ত পথের মধ্যে তড়িৎটা যেতে পারে। আচ্ছা এখানে কার মধ্যে দিয়ে তড়িৎটা যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে? কার মধ্যে দিয়ে? তড়িৎটা, ঠিক আছে। তাহলে পরিবাহী, তাহলে এখানে তারটা কি বলা হচ্ছে? পরিবাহী। তাহলে যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে তাদেরকে বলা হচ্ছে যে পরিবাহী, ঠিক আছে। তাহলে পরিবাহীর সঙ্গে যুক্ত তড়িৎ উৎস। আচ্ছা তড়িৎ উৎস মানে যেখান থেকে তড়িৎটা আসছে, এখানে কোনখান থেকে তড়িৎ আসছে? ব্যাটারি। তাহলে পরিবাহীর সঙ্গে যুক্ত, জানাবো সব জানাবো। তাহলে পরিবাহীর সঙ্গে যুক্ত তড়িৎ উৎস, তড়িৎ উৎস, রোধ। তাহলে রোধের কাজ কি? রোধের কাজ কি কৃষ্ণ? তড়িৎ প্রবাহটাই কি করে দেওয়া, তাহলে সেটাকে কমিয়ে দেয়, ঠিক আছে, গুড। তাহলে পরিবাহীর সঙ্গে যুক্ত তড়িৎ উৎস মানে ব্যাটারি, রোধ। আচ্ছা রোধ আর ব্যাটারি ছাড়া আরো কি কোনো যন্ত্র দেখতে পাচ্ছিস এখানে? আর কোনো কিছুই নাই, আর কোনো কিছুই নাই। তার আছে, আর কি আছে? সুইচ আছে, আর ছোট্ট পারা কি আছে? লাইট। তাহলে পরিবাহীর সঙ্গে যুক্ত তড়িৎ উৎস, রোধ এবং অন্যান্য যন্ত্রপাতিকে একত্রে বলা হচ্ছে কি? একত্রে বলা হচ্ছে কি? তড়িৎ বর্তনী বা সার্কিট। তাহলে সার্কিট তৈরি করতে গেলে শুধুমাত্র একটা জিনিস দিলে হবে না, শুধু ব্যাটারিটাকে সার্কিট বলা হচ্ছে না, বা শুধু তারটাকে সার্কিট বলা হচ্ছে না, বা শুধু লাইটটাকে বলা হচ্ছে না, সব একত্রে, যার মধ্যে তড়িৎ উৎস আছে, যার মধ্যে রোধ আছে এবং অন্যান্য যন্ত্র, সেটা তার হতে পারে, সেটা লাইট হতে পারে, আবার সুইচ হতে পারে, ঠিক আছে। এদের একত্রে বলা হচ্ছে যে এটা ওই জিনিসটাই, এটা সুইচ হিসেবে ব্যবহার করছে। সুইচটা এখানে অফ আছে আর নামিয়ে দিলে অন, এই জিনিসটা। এটা ব্যাটারি আর এটা ডুম লাইট, ঠিক আছে। এইটাই আমি এখানে করেছি। কোশ্চেনটা হচ্ছে তড়িৎ বর্তনী বা সার্কিট কি? তাহলে পরিবাহীর সঙ্গে যুক্ত, পরিবাহীর সঙ্গে যুক্ত তড়িৎ উৎস, রোধ আর অন্যান্য যন্ত্রপাতিকে একত্রে বলা হচ্ছে তড়িৎ বর্তনী বা সার্কিট। এই সার্কিট হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে বদ্ধ বর্তনী, বর্তনীকে আর একটা নাম হচ্ছে সার্কিট। তাহলে বদ্ধ বর্তনী আর একটা হচ্ছে যে মুক্ত বর্তনী। তো ছবিটা দেখে কি মনে হচ্ছে? মুক্ত কখন হবে? যখন বর্তনীটা ছিন্ন থাকবে, মানে কারেন্টটা যখন কি থাকবে, অফ থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে মুক্ত। আর যখন কারেন্টটা অন থাকবে তখন সেটাকে বলা হচ্ছে বদ্ধ বর্তনী। তাহলে বর্তনীটা যদি ছিন্ন, ছিন্ন মানে কি আলাদা, এখানে আলাদা মনে হচ্ছে, ওপরে ওঠানো আছে তো। তাহলে বর্তনীটা যখন ছিন্ন থাকবে মানে আলাদা থাকবে, মানে সুইচটা যখন অফ থাকবে তখন সেটাকে বলা হবে কি বর্তনী? মুক্ত বর্তনী। আর সুইচটা যখন অন থাকবে তখন সেটাকে কি বর্তনী বলা হবে? বদ্ধ বর্তনী। আচ্ছা আমরা যদি বলি এই ন্যাংরাটার মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারবে? হ্যাঁ, ন্যাংরাটার মধ্যে দিয়ে, এই খাতাটার মধ্যে তড়িৎ যেতে পারবে, কিন্তু এই ব্যাটারিটার মধ্যে দিয়ে, তারের মধ্যে তড়িৎ যেতে পারবে? তাহলে কিছু কিছু জিনিস আমি দেখছি যার মধ্যে তড়িৎ যেতে পারে, আর কিছু কিছু পদার্থ আছে যার মধ্যে তড়িৎ যেতে পারে না। তো দেখ যার মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে, যে সমস্ত পদার্থের মধ্যে তড়িৎ যেতে পারে তাদেরকে বলা হচ্ছে তড়িতের সুপরিবাহী পদার্থ। আর যার মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে না তাদেরকে বলা হচ্ছে তড়িতের কুপরিবাহী। এখানে দেখ ইলেকট্রিক তারটার মধ্যে তড়িৎ যেতে পারে তো। আচ্ছা এইটা কোথায় দেখেছিস? এটা কোথায় দেখেছিস? এইটা যদি বোর্ড থেকে তুলিস তাহলে ভেতরে কি থাকে? ফিউজ তার থাকে তো। আচ্ছা এইটা কি দিয়ে তৈরি বলতো? চীনামাটি। দেখেছি। ওইটা কি দিয়ে তৈরি বলতো? চীনামাটি। এটা কি দিয়ে তৈরি? চীনামাটি। আচ্ছা হ্যাঁ বল। আচ্ছা তোরা যখন আমরা ফিউজ তারটাকে খুলেছিস কেউ বাড়ি থেকে? খুলেছিস কেউ? না, এমনি হঠাৎ করে যখন খুললে বাড়িতে, বেশ তোরা না খুলিস বা আমার তো কোনোদিন খুলেছে, তো যখন খুললে তখন কি সমস্ত কিছু নামিয়ে দিয়ে খুললে, না একবারে জলা অবস্থা দিয়ে খুললে? টাচ দিয়ে না, আমি বলছি এই যখন ফিউজটা এইটা ধরে যখন খুললে তখন কিন্তু নামায় না। নামালে বুঝবো কি করে? ওই এইটা যখন চীনামাটিটা ধরে যখন টানে তখন কিন্তু সুইচটা কি থাকে, পুরো ঘরের লাইটটা তখন কিন্তু জ্বলা অবস্থায় থাকে। আচ্ছা তাহলে ধরে যখন টানে তখন কেন শর্ট সার্কিট লাগে না? কেন চীনামাটিটা ধরে? কারণ চীনামাটি হচ্ছে তড়িতের কুপরিবাহী, মানে এর মধ্যে তড়িৎ যেতে পারে না। আচ্ছা এই যে এইটা হচ্ছে একটা তামার তার, ঠিক আছে, যেমন এইখানে যখন, আচ্ছা ওপরে প্লাস্টিকে আমি যদি হাত দিই তাহলে কি, ওপরে প্লাস্টিকে আমি যদি হাত দিই তাহলে কি কারেন্ট লাগবে? কেন লাগবে না? কারণ ওপরে প্লাস্টিকটা হচ্ছে তড়িতের কি কুপরিবাহী, মানে তড়িৎ যেতে পারছে না। আচ্ছা এইখানে যদি কারেন্ট দিই ভুলে ভুলেও,
তাহলে তাহলে হয়ে গেল নাকি? তাহলে তাহলে যে সমস্ত পদার্থের মধ্যে তড়িৎ যেতে পারে তাদেরকে বলছে তড়িতের সুপরিবাহী, আর যার মধ্যে তড়িৎ যেতে পারে না তাদেরকে বলছে তড়িতের কুপরিবাহী। তাহলে এই যখন এইটা খোলা হয় তখন তড়িৎটা কি থাকে? বাড়ির তড়িৎটা অনই থাকে, তাই জন্য এটা ধরে টানা যায়, ধরে তাই জন্য টেনে খোলা যায়। যদি এটা তড়িতের সুপরিবাহী হতো চিনাবাড়িটা, আর যদি কেউ যদি ধরে খুলতো তাহলে কি করতো? তাহলে তখনই হয়তো বলতো বলো হরি হরি বল, বলো হরি হরি বল নাকি? ঠিক আছে, তাই জন্য বেশ এই তিনটের মধ্যে কার মধ্যে তড়িৎ যেতে পারে আর কার মধ্যে পারে না? এইটার মধ্যে পারে, এইটার মধ্যে চীনামাটির মধ্যে পারে, এই কাঠের মধ্যে দিয়ে। তাহলে যার মধ্যে তড়িৎ যেতে পারে তাকে বলা হচ্ছে সুপরিবাহী, যার মধ্যে পারে না তাকে বলা হচ্ছে তড়িতের কুপরিবাহী। এবারে যদি কিছু জেনারেল কোশ্চেন করব, আচ্ছা ইলেকট্রিক তার এই প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে কেন? ইলেকট্রিক তার প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে কেন? ইলেকট্রিক তার প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে কেন? এটা হবে তারপরে। ইলেকট্রিক তার প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে কেন? তোদের কি মনে হয় ইলেকট্রিক তারটা কেন প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে? কি মনে হয় বল দেখি? শক লেগে যেতে পারে, ঠিক আছে। তো এর মধ্যে দিয়ে দেখ, এই যে তারটা আছে সেটা হচ্ছে তড়িতের সুপরিবাহী, আর এই প্লাস্টিকটা হচ্ছে তড়িতের কি? কুপরিবাহী। তাহলে যখন আসল তড়িতের সঙ্গে কানেকশন করা হয় তখন যদি গোটাটা যদি খুলে দিই তারটা দিয়ে যদি কানেকশন করি তাহলে কি হবে? কি হয়ে যাবে? আমাদের কারেন্ট লেগে যেতে পারে, ঠিক আছে। আর যদি এইটা ধরে আমি যদি কানেকশন করি তাহলে কি হবে? কারেন্ট সহজে একবারই লাগবে না। কেন লাগবে না? কারণ এইটা হচ্ছে তড়িতের কি? কুপরিবাহী। তাহলে যেহেতু তামার তার বা তামার, এটা তামাও হতে পারে অথবা অ্যালুমিনিয়াম হতে পারে, ঠিক আছে। তামার তার বা অ্যালুমিনিয়াম যেহেতু তড়িতের সুপরিবাহী, আর অন্যদিকে প্লাস্টিকটা হচ্ছে কি? তড়িতের কুপরিবাহী। তাই যখন আসল তড়িতের সঙ্গে সংযোগ করা হয় তখন শক খাওয়ার বা কারেন্ট লাগার ভয় থাকে না। কি জন্য থাকে না? কারণ যেহেতু কি আছে এখানে? প্লাস্টিক আছে, ঠিক আছে। আচ্ছা যখন এই কোশ্চেন যে যখন বর্তনী বা সার্কিট তৈরি করা হয় তখন প্লাস্টিকটা কেন খোলা হয়? আমি যদি প্লাস্টিক সমেত যদি জুড়ে দিই তাহলে কি হবে? সেখানে কি হবে তোদের কি মনে হয়? যে আমি যেমন এই লাইটটাই করেছি, এইখানে আমি যে এইটা প্লাস্টিক সমেত কিন্তু করি না, প্লাস্টিকটা ছিঁড়েছি যে ভেতরে তামার তারের সঙ্গে যুক্ত করেছি। আমি যদি প্লাস্টিক সমেতই জুড়ে দিতাম তাহলে কি হতো? কারণ কারেন্ট যেত, কেন যেতে পারতো না? কারণ প্লাস্টিক কি? তড়িতের কুপরিবাহী, ঠিক আছে। তাই জন্য যখন বর্তনী বা সার্কিট তৈরি করা হয় তখন প্লাস্টিকটা কি করে নিতে হয়? ছিঁড়ে নিতে হয়, দিয়ে আসলভাবে যুক্ত করতে হয়। যদি না যুক্ত করা হয় তাহলে তড়িৎ যেতে পারবে না। বেশ, ইলেকট্রিক সরঞ্জাম ওইটা করছিস ওটাও তো যাবে। ও স্যার করবি, ওটাও চলে যাবে। ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক কেন ব্যবহার করা হয়? চীনামাটি ব্যবহার করা হচ্ছে এইখানে, বা প্লাস্টিক কেন ব্যবহার করা হয়? ইলেকট্রিক যে কোনো সরঞ্জামে তুই যেটা পারিস, ইলেকট্রিক সরঞ্জাম তোর নিজের মনোমতো করে ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক কেন ব্যবহার করা হয়? কেন ব্যবহার করা হয়? কারণ যদি এখানে প্লাস্টিক যদি না ব্যবহার করা হতো তাহলে কি হতো? যখন আসল তড়িতের সঙ্গে তুই ধর কানেকশন করছিস তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে। আর এইখানেই বা চীনামাটিটা কেন ব্যবহার করে? এটা যদি চীনামাটি কি তড়িতের সুপরিবাহী না কুপরিবাহী? তড়িতের কুপরিবাহী। এটা যদি সুপরিবাহী হতো তাহলে কি হতো? যখন হাত দিয়ে খুলতে তখন কি হতো? শর্ট লেগে যেত। তাহলে ইলেকট্রিক সরঞ্জামে আসতে এইদিকে ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক এই জন্যই ব্যবহার করা হয় যাতে আসল তড়িতের সঙ্গে যখন সংযোগ করা হয় তখন যাতে শর্ট লাগার ভয় না থাকে। এটা যদি যেহেতু কুপরিবাহী তাই জন্য সহজে আমরা কারেন্ট খাবো না। আমরা আবার পুনরায় আবার বাল্বে চলে এলাম। আচ্ছা এই আর তোরা কোনোদিন একটা বড় এই টিউব লাইট কোনোদিন ফাটিয়েছিস? হ্যাঁ, মানে জল আমার নতুন নয়, জ্বলছে অনেকদিন দিয়ে হঠাৎ করে এরকম করে খারাপ হয়ে গেছে দিয়ে এমনি ইট ছুড়ে দিয়েছিস, কি দেখেছিস? না দেখি ভস করে একটা আওয়াজ হয় বোম ফাটার মতো, সেরকম এই ডুমটাও তোরা যদি দিয়ে আওয়াজ হয় না ভস করে, হ্যাঁ মানে বোমের মতো, ঠিক আছে। তারপরে এই যে ডুমটা যদি অনেকদিন জ্বলছে দিয়ে যদি এরকম করে ছুড়ে দিস তাহলে সেটা কি হয়ে যাবে? একটা বোম হয়ে যাবে, বোমের মতো চারিদিকে ফেটে যাবে। তো বলছে যে বেশ এইদিকে এই বৈদ্যুতিক বাতিতে বলছে যে নিষ্ক্রিয় গ্যাস কেন পূর্ণ করা হয়? নিষ্ক্রিয় গ্যাস, ভালো করে শুনবি, এটা ইম্পর্টেন্ট কোশ্চেনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস কেন পূর্ণ করা হয়? নিষ্ক্রিয় কথার মানে হচ্ছে যে অলস, ঠিক তোদের মতো অলস, ঠিক আছে। নিষ্ক্রিয় মানে হচ্ছে যে অলস, মানে কোনো কাজ করে না, এক জায়গায় শুধু ঢ্যামনা সাপের মতো চুপ করে
পড়ে থাকে, ঠিক আছে। তাহলে নিষ্ক্রিয় মানে হচ্ছে অলস, মানে কোনো কাজে যে কোনো, হ্যাঁ নিষ্ক্রিয় বাংলা কথা হচ্ছে অলস, মানে কোনো কাজ করতে যে পারে না, ঠিক আছে। তো নিষ্ক্রিয় গ্যাস কারা? হিলিয়াম, নিয়ন, আর্গন। হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলো হচ্ছে যেমন হিলিয়াম, নিয়ন আর আর্গন। ওই তড়িৎ আগের চ্যাপ্টারটাতে যেটা করালাম, হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলো হচ্ছে সব কি গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস। এরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ঠিক অলস। এরা হচ্ছে অলস গ্যাস, ঠিক আছে, কোনো জায়গায় থাকে না, ঠিক আছে। তাহলে এই বৈদ্যুতিক যে বাতিগুলো থাকে সেগুলো নিষ্ক্রিয় গ্যাস কেন পূর্ণ করা হয়? দেখ, এই যখন আমি এইটার ক্ষেত্রেই বলছি, এই যখন এই আলোটা যখন জ্বলবে, যেটাকে বলা হয় ডুম, তখন এই ফিলামেন্টটা যত জ্বলবে এই ভেতরে তত বাষ্প জমা হবে, যত জ্বলবে। এইগুলাই কিন্তু নয়, এই ডুমের ক্ষেত্রে বলা হচ্ছে, ডুমের ক্ষেত্রে, তারপরে এই টিউবের ক্ষেত্রে যত বেশি জ্বলবে তত ভেতরে কি জমা হবে? বাষ্প। এই ফিলামেন্টটা যদি বাষ্প জমে আস্তে আস্তে, এইদিকে মনোযোগ, যদি বাষ্প বেশি জমে যায় তাহলে ফিলামেন্টটা একটা সময় পর পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলে কি ক্ষতি হতে পারে? একটা সময় পর পাতলা হতে হতে আস্তে আস্তে কি হয়ে যেতে পারে? পাতলা হয়ে কি হয়ে যাবে? কেটে যাবে। ক্ষয়ে গেলে কি হয়ে যাবে? ফিলামেন্টটা কেটে যাবে। আচ্ছা, ফিলামেন্টটা 1 নাম্বার কেটে যেতে পারে। 2 নাম্বার লাইটের যে উজ্জ্বলতা সেটা আস্তে আস্তে কমে যাবে। এবার এর মধ্যে যদি এইদিকে দেখা, এর মধ্যে যদি নিষ্ক্রিয় গ্যাসটা পূর্ণ করা হয়, যদি পূর্ণ করা হয় তাহলে এই যে বাষ্পীভবনটা খুবই ধীরে সুস্থ হবে, মানে আগে যেরকম হতো তার থেকে খুবই অল্প হবে। আর লাইটের যে উজ্জ্বলতা সেটা অনেক দিন ধরে চলবে, ঠিক আছে। তাহলে যদি নিষ্ক্রিয় গ্যাস যদি না পূর্ণ করা থাকে তাহলে সঙ্গে সঙ্গে ফিলামেন্টটা কেটে যাবে, লাইটের উজ্জ্বলতা আর থাকবে না। আর যদি নিষ্ক্রিয় গ্যাস পূর্ণ করা হয় তাহলে ফিলামেন্টের বাষ্পীভবনটা অত তাড়াতাড়ি হবেও না, আর লাইটটা অনেকদিন ধরে জ্বলতে থাকবে। তাই জন্য এই বৈদ্যুতিক বাতিতে কি গ্যাস পূর্ণ করা হয়? নিষ্ক্রিয় গ্যাস, যাতে ফিলামেন্টটা তাড়াতাড়ি না ক্ষয়ে যায় বা নষ্ট হয়ে যায়। রাজীব, তাহলে এই যে বললাম, এই যে বৈদ্যুতিক বাতি বা যাকে বলা হচ্ছে ডুম, ঠিক আছে, এই ডুমের মধ্যে কি গ্যাস পূর্ণ করা থাকে? নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, যদি নিষ্ক্রিয় গ্যাস যদি পূর্ণ না থাকে, যদি পূর্ণ না থাকে, আসতে নিষ্ক্রিয় গ্যাস যদি পূর্ণ করা না থাকে তাহলে কি ক্ষতি হবে? ওখানে ক্ষয়ে যাবে, কমে যাবে। আর যদি নিষ্ক্রিয় গ্যাস আমি যদি ভরে দিই তাহলে কি হবে? আর ফিলামেন্টটা সহজে, এই তো ফার্স্ট ক্লাস বুঝছিস। পরে হচ্ছে যে তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক জিনিসটা ইয়েতে পড়িয়েছিলাম, চুম্বক চ্যাপ্টারে। তড়িৎ চুম্বক জিনিসটা কি আরিফুল? তড়িৎ চুম্বক কিভাবে তৈরি করা হয়? তড়িৎ চুম্বক তৈরি করার জন্য কি করা হয়? রিস্তা, তড়িৎ চুম্বক কিভাবে তৈরি করা হয়? কারেন্টের সাহায্যে। তাহলে প্রথমে একটা পেরেক নেবো, পেরেকের মধ্যে তামার তার জড়াবো ভালো করে, এই যেরকম জড়িয়েছি, তামার তার জড়িয়েছি দিয়ে একটা কি ব্যবহার করেছি এখানে? ব্যাটারি। আচ্ছা, এই পেরেকটা কি পদার্থ? চৌম্বক পদার্থ না অচৌম্বক পদার্থ? হ্যাঁ, অচুম্বক মানে তো যার মধ্যে চুম্বক দ্বারা আকর্ষিত হয় না, এটা কি পদার্থ? চুম্বক পদার্থ। আচ্ছা, এই কারেন্টের সাহায্যে একে কিছুক্ষণের জন্য কিসে পরিণত করা হয়েছে? কিসে পরিণত করা হয়েছে? চুম্বকে। তাহলে যখন তড়িৎ বা কারেন্টের সাহায্যে, মনোযোগ এইদিকে, যখন তড়িৎ বা কারেন্টের সাহায্যে কোনো চৌম্বক পদার্থকে কিছু সময়ের জন্য কিসে পরিণত করা হয়? কিসে পরিণত করা হয়? চুম্বকে। তখন সেটাকে কি চুম্বক বলা হয়? তড়িৎ চুম্বক। আচ্ছা, আমি যদি সুইচটা বন্ধ করে দিই তাহলে এটা কি আর চুম্বক থাকবে? পেরেকটা কি হয়ে যাবে? আবার আগের অবস্থায় কি হয়ে যাবে? আবার আগের অবস্থাটা কি পদার্থ? কি আগের অবস্থাটা কি? হ্যাঁ, এটা আকুন আছে চুম্বক, তাহলে এটা আগে যদি তড়িৎ বন্ধ করে দিই কি পদার্থ হয়ে যাবে? চৌম্বক পদার্থ, ঠিক আছে। তাহলে কারেন্টের সাহায্যে কোনো চৌম্বক পদার্থকে কিছুক্ষণের জন্য যখন একটা স্থায়ী চুম্বকে পরিণত করা হয় তখন সেই চুম্বকটার নাম কি বলা হবে? তখন সেই চুম্বকটার নাম হচ্ছে তড়িৎ। তাহলে আদিত্য কি বললাম? তড়িৎ চুম্বক কিভাবে তৈরি করা হয়? এটা কি পদার্থ বললাম? পেরেকটা কি পদার্থ? চৌম্বক না অচৌম্বক? তাহলে এই চৌম্বক পদার্থকে কি দিয়েছি? তামার তার দিয়ে জড়িয়েছি, দিয়ে পাশে কি দেওয়া আছে? একটা ব্যাটারি। যেই অন করলাম তখন এই চুম্বক পদার্থ কিসে পরিণত হয়ে গেছে? চুম্বক। এর নিচে যদি আর একটা পেরেক দিই তাহলে কি হয়ে যাবে? আটকে যাবে তো। এবার আমি সুইচটাকে অফ করে দিলাম, তাহলে এটা এখন কি চুম্বক আছে? অফ করে দিলে। তাহলে তড়িতের সাহায্যে কোনো চৌম্বক পদার্থকে কিসে পরিণত করা হয়? তখন সেই চুম্বকটার নাম কি? তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বকের ব্যবহার কি কি? তড়িৎ চুম্বকের ব্যবহার কি কি? একটা হচ্ছে নৌ কম্পাস। আচ্ছা, নৌ কম্পাসটা আমি চুম্বকে করিয়েছিলাম। নৌ কম্পাস কোথায় ব্যবহার করা হয়? যেগুলো যে জিনিস জলে চলে। আচ্ছা, জলের মধ্যে কি নির্ণয় করার জন্য? কি নির্ণয় করার জন্য? দিক নির্ণয় করার জন্য। তাহলে নৌ কম্পাসে কি ব্যবহার করা হয়? তড়িৎ চুম্বক। অডিও ক্যাসেট আগেকার দিনে ছিল, এখন আর ক্যাসেট নাই। তুই তো আগেকার দিনে মানুষ, তাই জন্য। এদিকে 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 দেখ, তাহলে তড়িৎ চুম্বক কোথায় কোথায় ব্যবহার করে? একটা নৌ কম্পাস, 2 নাম্বার অডিও ক্যাসেটে,
আর 3 নাম্বার কম্পিউটারে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক মানে কি, যার মধ্যে তথ্যটা জমা থাকে। এই যে এই যে প্রেজেন্টেশনটা বানানো হয়েছে, এটা বানানো হয়েছে পাওয়ার পয়েন্টে। এই যে প্রেজেন্টেশন কোথায় জমা আছে বলতো? কম্পিউটারে কোথায় জমা আছে? হার্ড ডিস্কে। যার মধ্যে কম্পিউটারের তথ্যগুলো জমা থাকে সেটাকে বলা হচ্ছে কোথায়? কম্পিউটারে হার্ড ডিস্ক। আর 4 নাম্বার কোথায় ব্যবহার করা হয়? কলিং বেলে। তাহলে তড়িৎ চুম্বকের 4টে ব্যবহার: নো কম্পাসে, অডিও ক্যাসেটে, কম্পিউটারে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের মধ্যে কি জমা থাকে? কি জমা থাকে? তথ্য। আর লাস্টে কোথায় ব্যবহার করা হয়? কলিং বেল। বেশ, আজকে এইটুকুনি।